মাল্টিব্যাগার স্টককে নিয়ে কথা বলতে চলেছি। কেমিক্যাল সেক্টর যেখানে কন্টিনিউয়াসলি ডাউন হয়ে গেছে। দীপক নাইট্রেটকে দেখেছি আমরা, বাকি সমস্ত কম বেশি কোম্পানিগুলোকে দেখেছি, প্রতিটি কম বেশি কোম্পানি কেমিক্যাল সেক্টরে কিন্তু ডাউন। কিন্তু আমি একটা কোম্পানির কথা বলতে চলেছি, কোম্পানিটা কিন্তু সেখানে 11% 12% মতো একদিনে জাম্প করে গেছে। প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেমিক্যাল সেক্টরে এমন কি ঘটলো যে কারণের জন্য এত বড় জাম্পটা হলো, স্পেশালি একটাই কোম্পানি কেমিক্যাল সেক্টর যে কোম্পানিটা এত ভালো করলো। তো এই প্রশ্নটা কিন্তু থেকে গেল। তার সঙ্গে একটা প্রশ্ন থাকলেও মাল্টিব্যাগার কোম্পানি অপরচুনিটি কী কী রয়েছে। তাহলে আজকের ভিডিওর মধ্যে খুব সাধারণভাবে যে কথাগুলো বলার রয়েছে, যেরকম আহ, এই মুহূর্তে কেমিক্যাল সেক্টরে ইনভেস্ট করা উচিত কিনা, কিংবা এমন অবস্থা কিনা যে এই মুহূর্তে যদি ইনভেস্ট করে থাকি ভবিষ্যতে কি আমাকে কিরকম রিটার্ন দিতে পারে। হঠাৎ করে এই কোম্পানিটার ক্ষেত্রে কেন এত ভালো রিটার্ন দিতে পারলো, দিল এবং এত বড় একটা জাম্প করতে চলেছে, এবং অতীতেও দেখেছি বিগত 5 বছরে একটা বিরাট রিটার্ন দিয়েছে। আবার এর সঙ্গে প্রশ্ন থাকছে, এখন যদি ইনভেস্ট করি, যদি একটা ট্র্যাপে পড়ে যাই, এমন একটা অবস্থা হয়ে যায় যে ইনভেস্টেড অ্যামাউন্টটা টোটালটাই থেমে গেল, স্টাক হয়ে গেল, সেখানে ক্যাপিটালটা পুরো আটকে গেল, এমন যদি হয়, কেমিক্যাল সেক্টরে দেখতে পাচ্ছি কোনো লাভ নেই। আজকের এই ভিডিওর মধ্যে ডিটেলস বলার ঘটনা রয়েছে, সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর কোথায় যেতে চলেছে, কেমিক্যাল সেক্টরে এই কোম্পানিটার ফান্ডামেন্টাল কেমন, কোম্পানিটা যদি এই মুহূর্তে ইনভেস্ট করা যায় কী লাভ হতে পারে, আর হঠাৎ করে কেন 11% জাম্প করলো। সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার। কোনো রকমভাবে কেনা বেচার কোনো রকম পরামর্শ আমি দিচ্ছি না, এটা একটা এডুকেশন পারপাস, জানার জন্য যে হঠাৎ করে কি কারণে এত বড় জাম্প করলো, বা ফান্ডামেন্টাল যদি এরকম হয় তাহলে কোম্পানিটা কেমন হতে পারে, কেন কেমিক্যাল সেক্টরটার গোটাটার এরকম একটা অবস্থা, সব কিছু। তো যদি নতুন থেকে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে পারেন। বিভিন্ন ইনফরমেশন নিয়ে বিভিন্ন সময় আসছি, বিভিন্ন কিছু নিয়ে। এখন এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমার মনে হয়েছে যে এখন বলা যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে প্রথম ঘটনা, এই কোম্পানিটার নাম কি আগে এটা জেনে নেওয়া দরকার। কারণ কোম্পানিটার নাম হচ্ছে FCL, যেটাকে নিয়ে বহুবার আগে কথা বলেছি, ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। এই ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড যে কোম্পানিটা রয়েছে, কোম্পানির বেসিক্যালি কাজ কি, বেসিক্যালি এদের কনসেন্ট্রেট হচ্ছে স্পেশালিটি কেমিক্যাল। স্পেশালিটি কেমিক্যাল বলতে প্রথমে টোটালি কনসেন্ট্রেট ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ ইমপ্রুভমেন্ট, এটার উপরে কালারিং করা, ডাইং করা প্রসেসিং করা, এই ধরনের ব্যাপারগুলো সব কিছুই কিন্তু এই কোম্পানিটা কাজ করতো। আস্তে আস্তে কোম্পানিটা কিন্তু আদার সেক্টরে ঢুকে গেল। এই যে সেক্টরগুলো ঢুকলো, যেরকম লেদার ইন্ডাস্ট্রিজ মধ্যে ঢুকতে পারলো, কিংবা হাইজিনের উপরে ঢুকলো, ড্রিলিং, অয়েল অ্যান্ড গ্যাসের উপরে কাজ করলো, ড্রিলিং টাইপের কাজগুলো শুরু করলো। মানে কেমিক্যাল সেক্টরের সব কিছু স্পেশালিটি কেমিক্যালের মধ্যে কোম্পানিটা আস্তে আস্তে প্রবেশ করলো। কেমিক্যাল সেক্টর তো ডাউন কেন, সব থেকে বড় প্রশ্নটা সবসময় যেটা ঢুকছে, কেমিক্যাল সেক্টরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে পয়েন্টের দিকে, সেটা হচ্ছে এর আগে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রচুর ইনিশিয়েটিভ, চায়না ওয়ান প্লাস পলিসি, কেন এককালে চায়না আধিপত্য বিস্তার করেছিল, রাজ্য স্থাপন করেছিল, সেই বিশাল বিশ্বে রাজ্যটাকে খর্ব করা শুরু করলো কোভিডের পরবর্তী সময়, এবং সেটা করলো ভারত। তাহলে ভারতের এই পরিস্থিতির জন্য তৈরি হলো একটা বিরাট বাজার। এখন প্রশ্ন শুরু হলো পরবর্তীকালে কি প্রবলেম। প্রথম প্রবলেম, জিও পলিটিক্যাল টেনশন। সারা বিশ্বে যে কেমিক্যালের উপর ডিমান্ড ছিল সেটা কমতে শুরু করলো। যারা বড় বড় দেশগুলো ছিল যারা কিন্তু কেমিক্যাল সবচেয়ে বেশি, তারাই যুদ্ধে জড়িয়ে পড়লো। ট্যারিফের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়লো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ। তার সঙ্গে সঙ্গে যেটা হলো সেটা হচ্ছে র মেটেরিয়াল কস্ট বেড়ে গেল। এই যে র মেটেরিয়াল কস্ট সবচেয়ে বড় পয়েন্ট, তার সঙ্গে সঙ্গে জিও পলিটিক্যাল টেনশন, এইগুলো কিন্তু কেমিক্যাল সেক্টর একটা বিরাট ইম্প্যাক্ট ফেললো। র মেটেরিয়াল কস্টটা বেড়ে যাওয়ার কারণে যেসব প্রোডাক্টগুলো ওরা কিনতো, মানে এমন ঘটনা ঘটলো যে প্রোডাক্টগুলো ওরা 100 টাকা দিয়ে কিনেছে, দেখা গেল সেই সময় দিয়ে যে প্রোডাকশনটা হয় যে জায়গায় দাঁড়ালো, তার ফলে যে প্রোডাকশনের আলটিমেট আউটপুট যেটা আসছে, এখন সেটা 200 টাকা র মেটেরিয়াল দাম হয়ে যাওয়ার কারণে সেই প্রোডাক্টটা ওদেরকে ডবল দামে বিক্রি করতে পারছে না, কেউ কিনতে আসছে না, ফলে সেই কম দামে বিক্রি করতে হচ্ছে, ফলে লস হচ্ছে। আজকে এই কোম্পানিটা কিন্তু এইসব জায়গার বাইরে চলে গেছে। কেন? কারণ কোম্পানি একাধিক ডাইভার্সিফাই পোর্টফোলিও বানিয়ে ফেলেছে। দ্বিতীয়ত, কোম্পানির এই মুহূর্তে যে ফান্ডামেন্টাল, সেটা যদি বলি এবারে, ফান্ডামেন্টাল হচ্ছে মার্কেট ক্যাপ 3300, অর্থাৎ একেবারে স্মল ক্যাপ কোম্পানি এটা বলা যেতে পারে 3300। এর পি মানে প্রাইস টু আর্নিং রেশিও 32.4। আগে এটা আরও কম ছিল, এখন সেটা একটু বেড়ে 32 হয়েছে। আমি যখন বলেছিলাম আর একটু কম ছিল। একটা বড় লেভেল জুড়ে কোম্পানিটা কিন্তু যাকে বলবো স্ট্যান্ডার্ড, মানে সাইডওয়ে মুভমেন্ট করছে। সাইডওয়ে বলতে ঠিক এই লেভেলে মুভ করছে, না ওপরে উঠছে না ডাউন হচ্ছে, মানে একটা
ফ্ল্যাট রেঞ্জে চলছে, একটা যেন পজিটিভ কিছু যেন অপেক্ষা করছে, এবং সেই পজিটিভ ব্যাপারটা এবারে পরে বলছি। ইন্ডাস্ট্রিজ হচ্ছে 32, মানে অ্যাট পার এখনও রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 23.8% রয়েছে, যথেষ্ট ভালো জায়গা। রিটার্ন অন ইকুইটিও রয়েছে 18.4, মোটামুটি 15 এবং তার কাছাকাছি থাকলেই আমরা রিটার্ন অন ইকুইটি ভালো বলতে পারবো। কিন্তু রিটার্ন অন ইকুইটি বলতে কি বোঝায়, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি জিনিস, এইগুলো কিভাবে আমরা বুঝবো, কিভাবে এর আলটিমেটলি এফিসিয়েন্সি বোঝা যায়, কিভাবে আমাদের ইনভেস্টেড অ্যামাউন্ট, এই সমস্তগুলো নিয়ে কিন্তু আমি ফান্ডামেন্টাল বেস্ট ইনভেস্টরগুলো অরিজিনাল আমার যে চ্যানেল, সেই চ্যানেলে বেশ কিছু করেছি। এছাড়া পেন ড্রাইভ যদি কেউ নিতে চান সেটা আরও ভালো ব্যাপার, কারণ তার মধ্যে সব ফান্ডামেন্টাল আছে, সব টেকনিক্যাল আছে। তার জন্য আলাদা করে প্রতি মাসে মেম্বারশিপ আপনাকে গুনতে হবে না, আপনার বাড়িতে বসে অফলাইন, অনলাইনেও না অফলাইনে আপনি বসে নিজে দেখতে পারেন নিজস্ব। মোটামুটি ফান্ডামেন্টালের 18 থেকে 19খানা ভিডিও, টেকনিক্যালও প্রায় 11 থেকে 12টা ভিডিও, বিভিন্ন বিষয়গুলো নিয়ে টোটালটা বানানো আছে পেন ড্রাইভের মধ্যে। অনেককে দিয়েছি, ইনফ্যাক্ট এমন হয়েছে দিয়ে আমার 3-4বার অর্ডার করেছিলাম পেন ড্রাইভ, প্রচুর পরিমাণ সব বিক্রি হয়ে গেছে। এখন এই মুহূর্তে সামান্য কিছু রয়েছে, আবার নতুন অর্ডার দিচ্ছি। বেশ কয়েকজন অর্ডারের জন্য বলে রেখেছেন, কিন্তু দিতে পারছেন, টাকা দিয়ে রেখেছেন। সবচেয়ে বড় কথা এটা, সব যে দিয়ে উঠতে পারছি না। 62.9% প্রোমোটার আর হোল্ডিং দ্যাট কোম্পানি। এরা কিন্তু এতটাই বিলিভ করে কোম্পানিটাকে যে তারা কিন্তু একটি স্টেকও সেল করেনি। এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার, তারা কিন্তু মাঝে কিনেওছে। এই মুহূর্তে প্রোমোটার মোর দ্যান 50%, 62%, মানে অন অ্যাভারেজ বেটার দ্যান 50%। পিইজি এইটা আমাদেরকে একটুখানি ডাউন লাগছে 1.29, কারণ এটা যত গ্রোথ বাড়বে ততই কিন্তু পিইজি কমবে। এক থেকে পিইজি কম থাকলে ভালো বলে মনে করবো। রেজাল্ট কেমন করছে কোম্পানি, তো ভালো বুঝলাম, পরীক্ষার রেজাল্ট কেমন হয়। রেজাল্ট হচ্ছে, আমি টপ যদি বলি, টপ হচ্ছে কি, টপ হচ্ছে রেভিনিউ গ্রোথ বা সেলস গ্রোথ। এই টপে ছিল গত বছরে 142 কোটি, এবারে এসছে 137 কোটি, আর আগে ছিল 120 কোটি। অর্থাৎ 142 থেকে কিছুটা হলো রেভিনিউ কিন্তু আমাদের দেখতে পাচ্ছি কমেছে, যেটা স্বাভাবিক ঘটনা। আমি যদি চলে আসি সেম ওয়েতে, এর যে বটম যেটা রয়েছে, বটমে রয়েছে 29 কোটি, যেটা নেবে চলে আসছে 25 কোটিতে। লাস্ট কোয়ার্টারে আমাদের ছিল কিন্তু 20 কোটি। অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টারে যদি দেখি, তাহলে আমি কিন্তু বলবো আমাদের বটম যেটা রয়েছে নেট প্রফিট, সেটা কিন্তু ভালো জায়গায় রয়েছে। অপরপক্ষে যদি সেলস গ্রোথ দেখি, দেখবো কমে গেছে। অথচ 5 বছরের কন্টিনিউয়াস সেলস গ্রোথ যদি কখনো অ্যানালিসিস করে দেখেন, দেখবেন একটা দারুণ মাত্রা রয়েছে। মানে কোম্পানিটা ফান্ডামেন্টালি দুর্দান্ত। তাহলে হঠাৎ কি এতদিন হয়নি, এখন হলো কেন? তার জন্য দুটো কারণ কথা বলবো। 1 নাম্বার হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, বোনাস ডিক্লেয়ার করেছে, স্প্লিট ডিক্লেয়ার করেছে। একসঙ্গে অনেকগুলো কাজ কোম্পানিটা শুরু করেছে। মানে কখন একটা বোনাস দেয়, কখন দেয় একটা কোম্পানি, তখনই দেয় যখন কোম্পানিটার ভালো গ্রোথ ভবিষ্যতে আশা করছে, নাম্বার 1। নাম্বার 2, কোম্পানি মনে করছে ভবিষ্যতে ভালো দিন আসছে, প্লাস লিকুইডিটির প্রয়োজন। লিকুইডিটির কথার অর্থ কি? লিকুইডিটির কথা অর্থ হচ্ছে তোমার কাছে 100 টাকা আছে, তুমি সেটাকে কিন্তু স্প্লিট করে দিলে 250-এ, এটা হলো লিকুইডিটি তৈরি হলো 250। অর্থাৎ তুমি যদি একটা শেয়ার কিনে থাকো, এখন তোমাকে কিন্তু 2টো শেয়ার হয়ে গেল তোমার, এটা হলো স্প্লিট। মানে 100 টাকাটা তোমার কাছে 50-50 দুটো করে দিল। সেমভাবে কোম্পানিটাও কিন্তু তার শেয়ারটা 2টো ভাগে ভাগ করে দিল। সেমভাবে এখানে যে কাজটা করলো, সেখানে বললো স্টক স্প্লিট করলো 2:1, মানে তোমার কাছে একটা থাকলে 2টো তুমি পেয়ে যাবে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে বোনাস দিচ্ছে 4:1। অর্থাৎ আলটিমেটলি এইসবগুলো ব্যাপার কি, আমি এদের খুলে বলা দরকার আরেকটু ভালো করে। কোম্পানি নিজেকে গ্রোথ বাড়ানোর জন্য কিছু ফান্ডের প্রয়োজন পড়ে, আবার কোনো কোনো ক্ষেত্রে লিকুইডিটি তৈরি করে। লিকুইডিটি যত বেশি হবে, ট্রানজাকশন ভোলাটিলিটি তত বেশি হবে, তত কোম্পানি বেশি ভালোভাবে কাজ করতে পারবে ক্যাপিটাল পয়েন্ট অফ ভিউ থেকে, নট আদার পয়েন্ট। এটা আলাদা, ক্যাপিটালটা আলাদা। ক্যাপিটাল পয়েন্ট অফ ভিউ থেকে স্প্লিট বোনাস খুব কার্যকরী, বিশেষ করে বোনাসটা, নট স্প্লিট। স্প্লিট তো তোমার কাছে একটা পেন আছে, তুমি ভেঙে 2টো করলে, নতুন কিছু না। কিন্তু বোনাস যদি তোমার কাছে দাও, তুমি মনে একটা থাকলেও একখানা তোমায় দিল, অর্থাৎ এটা কিন্তু লাভ। এই বোনাসটা একটা পজিটিভ তৈরি করছে, প্লাস ডিভিডেন্ডে, প্লাস এই কোম্পানি কিন্তু মাল্টিব্যাগার কোম্পানি, ফিউচারে কিন্তু আবার মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। তার মানে বোঝা গেল পুরো ব্যাপারটা। যদি সাম আপ করি, আমি যে কোম্পানির কথা বলছি, ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, কোম্পানিটা একদিকে কেমিক্যাল সেক্টর, হোম কেয়ার, হাইজিন, ড্রিলিং, অয়েল অ্যান্ড গ্যাসের উপরে এবং টেক্সটাইল, সবচেয়ে বড় টেক্সটাইলের উপর কাজ করছে। টেক্সটাইল ছাড়াও বিভিন্ন বিষয় রয়েছে। কিন্তু প্রশ্নচিহ্ন একটা থাকছে যে তাহলে এখন কি ইনভেস্ট করা যায়? প্রথম বলার নো বাই সেল রেকমেন্ডেশন, কিন্তু এটা বলার কেমিক্যাল সেক্টরের ভবিষ্যৎ কিন্তু এখনো শেষ হয়নি, বিশাল বড় ভবিষ্যৎ রয়েছে এবং সেটা লং টার্ম।
কোম্পানিগুলো সিক্লিক্যাল ওয়েতে মুভ করে, অর্থাৎ কখনো ওঠে কখনো পড়ে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে নিচের দিকে, এরপর আবার উঠবে। আমরা এফসিএল কিন্তু একটা সময় দেখেছি যে কত বিশাল রিটার্ন দিতে, সেটা কিন্তু ভুললে হবে না। এবং আগামী দিনে ভবিষ্যৎ এদিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পিএলআই স্কিম চালু করেছে, তার সঙ্গে সঙ্গে 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট স্টার্ট করেছে। 3 নাম্বার পয়েন্ট, গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ গ্রহণ করেছে যাতে লোকাল অর্থাৎ স্ট্যাটিক্স, যে আমাদের গ্লোবাল ছেড়ে যে লোকাল যে সমস্ত ডিমান্ড সেটা যাতে বাড়ে, মানে ইন্ডিয়ার ডিমান্ডটা বাড়ে। তো সেটা কন্টিনিউয়াসলি হওয়ার কারণে ডিমান্ডটা আস্তে আস্তে বাড়ছে। পেন্ট সেক্টর, এদিক থেকে আমাদের যত রকম যাকে বলবো টেক্সটাইল সেক্টর, সেসব সেক্টরগুলোতে বিশাল ডিমান্ড। 100 মেগা সিটি তৈরির যে প্রকল্পর কাজ চলছে সেখানে প্রচুর কালারের দরকার পড়বে। সব কিছুর জন্য কিন্তু এফসিএলকে প্রথমেই ডাক পড়বে বলে আমি মনে করছি।